আকর্ষণ করবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার, একজন আমাকে বলছিল ভাইয়া আহ তে হইতেছে কি জানি বলছে, ডার্ক ম্যাটার তো ভাই রিপালস করে। শোনো, ডার্ক ম্যাটার এখনো ডিসকভার হয় নাই, ডার্ক ম্যাটার এখনো ডিসকভার হয় নাই। ডার্ক ম্যাটার হইতেছে এটা হাইপোথেসিস, হাইপোথেসিস যে আমাদের ইউনিভার্সে হইতেছে এক্সপ্যানশনকে ওই ডিসকভার করার জন্য হইতেছে আমাদের হাইপোথেসিস হইতেছে ডার্ক ম্যাটার। হ্যাঁ, ওটা এখনো বের হয়নি, তো তুমি যেটা বলছো ওটা এখনো কিন্তু কেউ আবিষ্কার করেনি, এটা হাইপোথেসিস। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আর পাপন বলছে লব্ধির দিক কোন দিকে। হ্যাঁ, লব্ধির দিক, লব্ধির দিক যেমনি বের করে ট্যান থিটার সূত্র। ওকে, ফুয়াদ বলছে কি ভাই পি আকর্ষণ করতে পারে না, পি এর ভর তো দেওয়া নাই। এই যে ফুয়াদ হইতেছে দীর্ঘদিন হইতেছে বই থেকে দূরে আছে, ও হইতেছে আসলে তো ওই মহাকর্ষীয় প্রাবল্যের সংজ্ঞাটা ভুলে গেছে। মহাকর্ষীয় প্রাবল্যের সংজ্ঞা হইতেছে কোন একটা বিন্দুতে 1 কেজি ভর একটা বস্তু রাখলে সেটাকে যে বলে আকর্ষণ করে, সেটাকে ফুয়াদ হইতেছে কি বলে, মহাকর্ষীয় প্রাবল্য বলে। যারা বুঝতেছিল না যে ভাই কেন এফ বের করতেছে, ই আর এফ তো একই জিনিস যদি পি বিন্দুতে একক ভরের বস্তু রাখে। ঠিক আছে, তো আশা করি হইতেছে বুঝছো, এটা বলছিলাম। আচ্ছা, আমি দুইজনকে হইতেছে আমি একটু রেইজ হ্যান্ড করে দিতে চাই। একজন হইতেছে কি জানি জিজ্ঞেস করছিল, আমি বলছিলাম যে ওকে ব্রেকে রেইজ হ্যান্ড করতে, তো আমি একটু অ্যালাউ করে দিই ওদের, অ্যালাউ করে দিই, ও একটু রেইজ হ্যান্ড করো। আমি বলছিলাম যে ভাই একটু রেইজ হ্যান্ড করো ব্রেকে, আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব। আমি অ্যালাউ করে দিছি, তুমি একটু রেইজ হ্যান্ড করো। আমি তোমার উম, দেখি তোমাদের উত্তর দিয়ে দেই তাহলে। কেউ যদি কোনো কোশ্চেন থাকে একটু দয়া করে রেইজ হ্যান্ড করো, আমি অপশন দিয়ে দিলাম। কি কোশ্চেন করতে চাইছিলা সেটা একটু বইলো, আমাকে বইলো, আমাকে বলছিলা চ্যাট বক্সে একটু জানায় দাও তো যে ভাই আপনি বলছিলেন যে আমার আমার একটা কোশ্চেন, আমার নামটা ঠিক মনে নাই। স্পেশালি একজনকে বলছিলাম আমি যে আবির মনে হয়, হ্যাঁ আবির। আবির, হ্যালো আবির, হ্যালো আবির, হ্যালো, তোমাকে অ্যালাউ দিছে আবির? হ্যালো আবির, তুমি মনে হয় জিজ্ঞেস হুম, করতেছিলা যে ভাইয়া ওই ম্যাচটা কেন হইতেছে আমি ভেরিয়েবল নিছি, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তুমি কি বুঝছো পরে আমি বলার পরে? আমি জি ভাই, জি ভাই, পরে, জি ভাই পরে বুঝতেছি, পরে আপনি ওই যে ভেঙে বললেন না যে হ্যাঁ হ্যাঁ, ডিপেন্ড করে, তারপরে বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে ধন্যবাদ আবির, ঠিক আছে তাহলে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আরেকজনও বলছিলা, দুইজনকে আমি বলছিলাম যে ভাইয়া আমি তো চ্যাট বক্সে বুঝে দিতে পারতেছি না, আমি হচ্ছে ইয়া করছিলাম, তখন বলছিলাম যে তুমি আমাকে একটু ইয়াতে বললো। হ্যাঁ, ঠিক আছে। আর আর কি, আর কি, আচ্ছা এইটা অনেকেই কোশ্চেন করছে, আমি ওটা একটু দেখায় দিই ব্রেকের, একটু 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 জিনিসটা বুঝায় দিই তোমাদের। কোশ্চেনটা কোশ্চেনটা ছিল একটা বস্তু আছে সেটা এম ভরের, এটাকে 2টা টুকরা বানাইছে। একটা টুকরা যদি এম হয় আর একটা টুকরা হবে এম মাইনাস এম, তাই না? এটা নিয়ে প্রচুর কোশ্চেন দেখছি আমি। তো এখন কথা হইতেছে, মানুষের কোশ্চেন হইতেছে ভাই ভর তো সারা জীবন দেখছিলাম ধ্রুবক, ভর দেখছি সারা জীবন ধ্রুবক, তাহলে আপনি এই এমটাকে আবার চলক বলতেছেন কেন? এটা একটা এত কমন কোশ্চেন আমি দেখলাম আজকে। হ্যাঁ, আমি তোমার বলি, তোমাদের ভাই যেটা বুঝাইতেছে, ভাই কিন্তু বুঝাই নাই যে এই এম এর মানটা হইতেছে ভাঙার পরে পরিবর্তনশীল হয়ে যায়। তোমাদের ভাই যেটা বুঝানোর ট্রাই করতেছে, তুমি যেভাবে ভাঙো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু স্মল এম এর মানটা পরিবর্তন হয়ে যায়, তাই না? তার মানে হইতেছে তুমি যে স্মল এম ভাঙতেছো, ভাঙার পরে কিন্তু এমটা কি করতেছে, মানে ভাঙার আগ পর্যন্ত এম কি আছে, চলক আছে। যে কতটুকু প্রপোর্শনে ভাঙতেছো সেটা তো তুমি এখনো জানো না, তাই ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা চলক আছে। তো আমাদের কোশ্চেন বলা ছিল যে কিভাবে ভাঙলে আমার আকর্ষণ বল সর্বোচ্চ হবে। তো এখানে তারা ভাবতেছিল যে ভর ধ্রুবক, এটা কিভাবে চলক হইলো, স্মল এম কেমনে চলক হইলো। তারা আশা করি যে এখন বুঝছো কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানায় দিও যে হ্যাঁ ভাই বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, মাইশা মনে হয় কোশ্চেন করছিল হাফ পাপা গুলোকে কি হবে, হাফ পাপা গুলোকে কি হবে। মাইশা তুমি যদি একটু একটু রেইজ হ্যান্ড করো, তাহলে আমি তোমাকে হচ্ছে অ্যান্সারটা বুঝে দিতে পারবো। ওকে, ইয়ামিন বলছে যে এত উল্টাপাল্টা কোশ্চেন কেন করে। আই নো, বাট ও যেহেতু কোশ্চেন করছে আমি একটু উত্তরটা বুঝাই দিই। ফাপা গুলো কে জানি জিজ্ঞেস করছিলাম, মাইশা একটু রেইজ হ্যান্ড করো, আমি খুঁজে বের করতেছি। মাইশা 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 মাইশা, রোল 525, আমি এটা অ্যালাউ দিলাম। হ্যালো মাইশা, তোমার কোশ্চেনটা উত্তর দিয়েই আমরা ইয়াতে চলে যাব, ক্লাসে চলে যাব। তোমার জন্য ওয়েট করা হইতেছে, তুমি একটু আনমিউট করো।
হ্যালো হ্যালো। মেবি ও নাই। ও মেবি নাই। আচ্ছা, তো তোমার কেমনে বুঝাই? তুমি যদি হইতেছে কোশ্চেন যদি করার পর হইতেছে যদি ভ্যানিশ হয়ে যাও। আমার একটা জিনিস, ডোন্ট টেক ইট দ্য আদার ওয়ে, মাঝে মাঝে মনে হয় কি তোমরা হইতেছে বিনা কারণে কোশ্চেন করো, মানে অ্যাকচুয়ালি তোমার আসলে জানার মানে ইচ্ছা নাই। তুমি হলো হুদাই একটা কোশ্চেন করলা আর কি, যে দেখলা যে এটার কি উত্তর দেয় ভাইয়া, মানে কাইন্ড অফ লাইক গুগলের মতন আর কি। গুগলে যেমন যা ইচ্ছা আমরা তা লিখি, লেখার পরে দেখি যে সার্চ দিলে কি আসে, ওই রকম। মাইশা ল্যাপটপে মাইক্রোফোন থাকে, মাইশা ল্যাপটপে হইতেছে মাইক্রোফোন থাকে ভাইয়া, তুমি বলতেছো যে ওই যে মাইক্রোফোন নাই, যে ওখানে আনমিউট করে শোনা যাবে, তুমি ল্যাপটপে ইনবিল্ট হইতেছে মাইক্রোফোন থাকে। তো ওইটাই আর কি। তুমি হইতেছে তোমার যদি মাইক্রোফোন, ল্যাপটপের মাইক্রোফোনও নষ্ট হয় তাহলে আলাদা কথা, তাহলে হইতেছে আলাদা কথা, তাহলে হইতেছে তুমি পরের বার একটু কষ্ট করে ইয়াতে কোশ্চেন করবা। হেডফোন লাগাই নিলেই হবে আর কি। হ্যাঁ, হেডফোন হেডফোন লাগাই লাগাই না? নিবার। হ্যাঁ, মানে হেডফোন তো নিশ্চয়ই বাসায় অনেকগুলো আছে, তাই না? আচ্ছা, ওই যে মাইশা যেটা বলছে আর কি, তোমারটা প্রবলেম হলে তুমি হেডফোন লাগাও। তোমার আমি কোশ্চেনটা লাস্টে দিয়ে নিবো আর কি, সমস্যা নেই, তুমি থাইকো। শীতল ক্লাস শেষ করলে আমি তোমার নিয়ে নেবো না কোশ্চেনটা, তুমি থাইকো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ শীতল সময় দেওয়ার জন্য। তুমি ক্লাস শুরু করতে পারো। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পড়বো হচ্ছে ও, এক সেকেন্ড এক সেকেন্ড, জাস্ট হ্যাঁ হ্যাঁ। আকরামের কোশ্চেনটা আমি একটু উত্তর দিয়ে চলে যাই। আকরাম আমাকে জিজ্ঞেস করছে, আকরামকে আমি আনমিউট করি। আকরাম, তোমারও যদি আবার মাইক এখন নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। আকরাম হচ্ছে 704, আমি তোমাকে এটা অ্যালাউ দিলাম। হ্যালো আকরাম। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার কোশ্চেনটা ছিল ভাইয়া, হাফ ফাঁপা হইলে অথবা হইতেছে হাফ নিয়েট হলে কি হবে। তোমার কাছে আমার প্রথম কোশ্চেন, তোমার যদি হইতেছে একটা পয়েন্ট যদি হইতেছে নিরেট গোলকের ভিতরে থাকে, নিরেট যে হাফ ফাফা নিরেট, তখন কি হবে বলো তো? শেল থিওরি দিয়া, শেল থিওরি তো তোমাদের আছে। জি জি, হ্যাঁ, ওখানে বুঝিনি কি আপনার হবে? কথা। প্রশ্নটা হইতেছে যে তোমার কোশ্চেনটাই তোমাকে করতেছি আর কি, যে এই যে এখানে মনে করো একটা না, হাফ কোশ্চেনটা ফাফা ছিল গোলক আছে। মাইশার। কোশ্চেনটা ছিল হইছে মাইশার, কিন্তু ওর কোশ্চেনটা আমার কাছে একটু ইয়া মনে হলো, এই জন্য আমি বলতেছি যে ইন্টারেস্টিং মনে হলো এই জন্যই আর কি, আমিও তোমার কাছে ইন্টারেস্টিং, তো আমি বললাম যে মনে করো একটা পয়েন্ট ভিতরে আছে, তাহলে জি, তুমি বলো তো এটা কি হবে? ফাফার এটা ভিতরে। হ্যাঁ, ফাফার ভিতরে আছে। জি, তাহলে তো জিরো হয়ে যাবে ওটা। ওটা জিরো হয়ে যাবে? আসলেও কি, কেন জিরো হবে? কারণ নিচের দিকে তো বল আছে, বল নাই। এটা নিচের দিকে ব্যালেন্স করার জন্য যে এদিকে এদিকে যে বলগুলো ছিল, নিচের দিকে তো বল নাই, না। তাহলে এটা কি জিরো হবে? হ্যাঁ, না, এটা তো জিরো হবে না, তাই না? না, এটা এটা জিরো হবে না। বোল বোল শেপের হলে তো জিরো হবে না। এটা কি শেল থিওরি দিয়ে করা যাবে? শেল থিওরি দিয়ে করা যাবে না। তাহলে তোমার কি করতে হবে? তোমার ফার্স্টে বলতে হবে এটা কোন পজিশনে আছে, তাই না? তারপরে আচ্ছা, তোমার যে এই এই যে সারফেসটা করছো, যে এই সারফেসের তোমার ইকুয়েশনটা বের করা লাগবে। সারফেসের ইকুয়েশনটা 3D ইকুয়েশন, না 3D ইকুয়েশন বের করবা। তুমি 3D ইকুয়েশন জানো সারফেসের কেন বের করে হাফ গোলকের? এই যে ফর্মুলা দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওয়াই জেড স্কোয়ার, থাকবে। হ্যাঁ জেড স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যায় আর স্কোয়ার। ঠিক আছে, তারপর তুমি আমাকে কোঅর্ডিনেট বলবা, তুমি আমাকে বলবা যে এটা কোন পজিশনে থাকে। আচ্ছা, আচ্ছা, কোন পজিশন থেকে তুমি হইতেছে ওইখান পাওয়ার পর হইতেছে প্রত্যেকটা আলাদা আলাদা করে 3D এরকম ছোট ছোট ব্লক চিন্তা করবা। ব্লক করে হইতেছে তোমার হইতেছে ইন্টিগ্রেশন করা লাগবে আর কি, বুঝছো? তোমাকে আরো ডিটেলস বলা লাগবে। এই হুম, কোশ্চেন গুলা হইতেছে আরো ডিটেলসে বলা লাগবে, যে আরো কি কি আছে, পয়েন্টটা কোন জায়গায় আছে, সেন্টার থেকে কত দূরে আছে, আর তোমার হইতেছে পুরো জিনিসটা শেপে কেমনে আছে। তোমার পুরো 3D ডাইমেনশনটা তুমি যদি না বলো তাহলে কিন্তু তুমি বলতে পারবা না, বুঝছো? এখন তুমি বলো তো এটা কি আসলে আসার মতন তোমার বইয়ের ভর্তি না পরীক্ষায়? ভাই, একদমই না, আমাদের ধারণারই বাইরে। কিন্তু ধারণা রে ভাইরে, কিন্তু এটা তুমি তাহলে চিন্তা করো, এগুলা কোনো দরকার আছে? মানে কোনো দরকার আছে এটা এখন ও এই যে ক্লাসে? কোশ্চেনটা করলো, মানে ও যে কোশ্চেনটা করলো আসলে একটু মানে কেমন ইন্টারেস্টিং লাগলো আর কি, আচ্ছা এই জন্য আচ্ছা, ইন্টারেস্টিং যদি তোমার কাছে মনে হয়, তোমাকে আমি সাজেস্ট করব হচ্ছে একে হাসদা স্যারের একটা বই পাওয়া যায় নীলক্ষেতে, হ্যাঁ যাবা, হ্যাঁ, আচ্ছা, যা কোঅর্ডিনেট পড়বা। জিওমেট্রি আছে ওই হ্যাঁ, জায়গায়, কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট হ্যাঁ, জিওমেট্রি আছে। ওইটা কোঅর্ডিনেট তুমি কিনে জিওমেট্রি, নিও। হ্যাঁ ওখান থেকে তুমি হইতেছে যে ভলিউম ইন্টিগ্রেশন, ফাফা থাকলে হাফ নিরেট থাকলে কি হবে ওগুলা দেখবা। আর একটা হইতেছে ইয়া করতে পারো, ওই তোমার হেলডেরাজনিকের বইটাও একটু দেখতে পারো, ওখান থেকে তুমি বেসিক গুলা বুঝবা যে আমরা আসলে কি বললাম, এই যে বা ইকুয়েশন। ইরোডভের বইটা দেখতে পারো, যদি আরো হ্যাঁ হ্যাঁ বেশি বেসিক জানতে চাও। ইরোডভের হ্যাঁ, বইটা দেখতে পারো, এগুলো দেখলে যে এগুলো পাবা আর কি, ঠিক আছে। সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অনেকটা সময় চলে গেল, চলো আমরা আচ্ছা, আবার ক্লাসে ফের হচ্ছি। ওকে। ওকে, আমরা তো তাহলে শুরু করি।
ঠিক আছে? তো আমাদের এখানে যেটা বলেছে যে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ, জিনিসটা আসলে খুবই সিম্পল। যে দেখো যেটা হচ্ছে এখানে যে আচ্ছা, তো আমরা একটু আগাই আস্তে আস্তে। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে যেটা আগাবো। তো তোমাকে এখন যেটা করছি আমরা, যে একটা বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম। ঠিক আছে, একটি বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম। তো নিক্ষেপ করার পর কি হচ্ছে আসলে, নিক্ষেপ করার পর যেটা হবে এখানে, কিভাবে নিক্ষেপ করছি এখানে একটা জিনিস বলা থাকবে প্রশ্নে, যে বস্তুকে আমি আসলে নিক্ষেপ করেছি কি হবে, আমি বস্তুকে এখানে নিক্ষেপ করেছি ইউ বেগে নিক্ষেপ করেছি। ঠিক আছে, আমি এখানে বস্তুকে নিক্ষেপ করেছি ইউ বেগে। আমি একটু যদি আঁকি, আচ্ছা, ইউ বেগে একটি বস্তুকে নিক্ষেপ করলাম। বস্তু কি করলো, বস্তু হচ্ছে এইচ উচ্চতা অতিক্রম করে এই যে একদম এখানে আসে এবং সে ভি বেগ প্রাপ্ত হয়। এ বিন্দু হতে একটি বস্তুকে আমি নিক্ষেপ করেছিলাম এবং সে কোন বিন্দুতে এসে পৌঁছায়, সে হচ্ছে আমাদের বি বিন্দুতে এসে পৌঁছায়। তো আমি এখানে বিন্দুগুলো লিখে ফেলি, এই যে এই হচ্ছে এ বিন্দু, এদিকে হচ্ছে আমাদের বি বিন্দু। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এ বিন্দু হতে একটি বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করলে বস্তু বি বিন্দুতে আসে এবং ভি বেগ প্রাপ্ত হয়। তো এখানে কৃতকাজ সমান সমান লেখা যাবে কি জি এম স্মল এম বাই 1/r মাইনাস 1/r প্লাস এইচ, এরকম লেখা যাবে। এটা প্রমাণটা কোথায় আছে, যারা প্রমাণ দেখতে চাবো একটু পরে যাবে সবাই, তপন স্যারের বই থেকে প্রুফটা দেখে নিবা যারা দেখতে চাই। নর্মালি অ্যাডমিশন দরকার পড়ে না। এখন এ বিন্দুতে বস্তু, এই যে এখানে যে এ বিন্দু আমি বলেছি, এ বিন্দুতে বস্তুর গতিশক্তি কত, হাফ এম ইউ স্কোয়ার। বি বিন্দুতে বস্তু গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। তো এখন দেখো, আমাকে তোমরা একটু চ্যাট বক্সে জানায় দাও ইউ এর মান বেশি না ভি এর মান বেশি। আমাকে চ্যাট বক্সে জানায় দাও, আমাকে চ্যাট বক্সে জানা দাও যে ইউ এর মান বেশি না ভি এর মান বেশি। এখানে হচ্ছে কার মান বেশি, এখানে বেশি কার মান, এখানে অবশ্যই অবশ্যই ইউ এর মান অবশ্যই অবশ্যই বেশি। কারণ উপরের দিকে যদি তুমি কোনো বস্তু নিক্ষেপ করো তাহলে তো আসলে বেগ বাড়ে না, বেগ কমে। তার মানে আদি বেগ বেশি, শেষ বেগ কি কম। তো ইউ এর মান এখানে বেশি, তো অবশ্যই এখানে আদি গতিশক্তি বেশি, শেষ গতিশক্তি কি কম। তো আমাকে এখন যেটা হবে, আমাদের এখানে গতিশক্তির পরিবর্তন কি হবে, হাফ, বড় থেকে ছোট বিয়োগ করব, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস কি হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে আমি কিন্তু হাফ এম কমন নিতে পারি, কমন নিয়ে থাকবে কি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে, তো অঙ্কিতা বলেছে যে ভাই আরেকবার বলেন ইউ এর মান বেশি কেন, বুঝলাম না। ইউ এর মান বেশি কেন, কারণ হচ্ছে তুমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করবা, তো বেগ কি আস্তে আস্তে কমবে না, যত উপরে যাবে বেগ কমবে। তো ইউ কি ছিল আমাদের, ইউ ছিল আমাদের আদি বেগ, ভি ছিল কি আমাদের শেষ বেগ। তো উপরের দিকে গেলে যেহেতু বেগ কমে, তার মানে ভি এর মানটা কি হবে, কম হবে, এর মানটা কি বেশি হবে। অঙ্কটা বুঝলে জানাই দিও, ঠিক আছে। আচ্ছা, দেখুন কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী আমি আসলে লিখতে পারি কি, গতি শক্তির পরিবর্তনই হচ্ছে কি আমাদের কৃতকাজ। তো এখন হচ্ছে বুঝতেই পারছো, আমরা এখানে ভ্যালু বসাবো, ডাব্লিউ মান বসাই জি এম এম 1/r মাইনাস কি 1/r প্লাস এইচ ইকুয়ালস কি লিখতে পারবো, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ যে দুই পাশ থেকে আসলে আমাদের যেটা হচ্ছে, দুই পাশ থেকে আমাদের কিন্তু আসলে এম গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি যে ইকুয়েশনটা এখানে লিখে রাখি, জি বড় হাতের এম 1/r মাইনাস কি 1/r প্লাস এইচ ইকুয়ালস হচ্ছে কত, হাফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে, আশা করি এই কোয়েশনটা বুঝছি। এই কোয়েশন দিয়ে তুমি আসলে কি করতে পারবা, তুমি আসলে অনেক অঙ্ক করতে পারবা। ঠিক আছে, এরকম বক্স করে রাখি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এবার চলো আমরা হচ্ছে পরের অঙ্কে চলে যাই, পরের কনসেপ্টে চলে যাই। এই সূত্র দিয়ে অঙ্কে পরে আসতেছি আমরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তানিয়া, হ্যাঁ ডিরেক্ট ফর্মুলা মনে রাখবা। তো
এবার হচ্ছে আমরা পরের অংশে চলে যাই। মুক্তিবেগ। মুক্তিবেগ হচ্ছে কি? একটি বস্তুকে যে বেগে নিক্ষেপ করলে আমরা হচ্ছে কোন একটা বস্তু অসীমে চলে যাবে। তো এই মুক্তিবেগের মান হচ্ছে কি? টোয়াইস gm/r। আরো কি দেখা যায়? √2gr। এবং পৃথিবীর জন্য মুক্তিবেগের মান হচ্ছে কত? 11.2 মিটার পার সেকেন্ড, 10⁻³ আছে সাথে। আচ্ছা, এখন হচ্ছে যেটা করবো আমরা এখানে দেখো যে h উচ্চতা থেকে যদি তুমি কোন একটা বস্তুকে নিক্ষেপ করো তাহলে মুক্তিবেগের মান কত হবে এটা আমাদের বের করতে হবে। তো খুবই সহজ। যখন তুমি h উচ্চতা থেকে কোন একটা বস্তুকে নিক্ষেপ করবা তখন মুক্তিবেগের ইকুয়েশনটা হবে কি? টোয়াইস gm বাই হচ্ছে কি r প্লাস h। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার হচ্ছে আমরা চলো অঙ্কে চলে যাই। মুক্তিবেগের অঙ্কে আমাদের কাছে দুইটা গ্রহ আছে, একটি হচ্ছে তার মধ্যে এক্স আর একটি হচ্ছে পৃথিবী। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা দেখি এখানে যেটা বলেছে কোন গ্রহের এক্স গ্রহের ঘনত্ব কি হয়েছে? ρx পৃথিবীর ঘনত্ব ρe এর 2 গুণ। ওকে, আর এই এক্স গ্রহের যে ব্যাসার্ধ rx এটা কি হচ্ছে? পৃথিবীর ব্যাসার্ধ কত? re এর অর্ধেক। এক্স গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ re এর অর্ধেক, আর ঘনত্ব পৃথিবীর ঘনত্বের দ্বিগুণ। এবার চলো আমরা হচ্ছে সামনে আগাই। ρx সমান কি দেখা যায়? ρx হচ্ছে কি এক্স গ্রহের ঘনত্ব, তো এক্স গ্রহের ভর হচ্ছে কত? mx, আর এক্স গ্রহের আয়তন হচ্ছে কত? vx। আর ρe হচ্ছে পৃথিবীর ঘনত্ব, তো পৃথিবীর ভর হচ্ছে কত? me, আর পৃথিবীর আয়তন হচ্ছে কত? ve। এবার আমরা ধরে নিই যে গ্রহগুলো আসলে কি গোলক আর কি। তো গোলকের আয়তনের সূত্র আমরা এখন বসিয়ে দিব এখানে। তো mx vx এর জায়গায় কি আসবে? 4/3 পাই আর কিউব। তো পাই আর কিউব না এসে এখানে লিখবো কি rx কিউব ইন্টু কত নিব? 2 নিব। এখানে থাকবে কি me, v এর জায়গায় থাকবে কি? v এর জায়গায় লিখবো হচ্ছে 4/3 পাই আর ই কিউব। গেল। এখন দেখেই বোঝা যাচ্ছে এখানে যে দুই পাশ থেকে আসলে কি, দুই পাশ থেকে হচ্ছে যে 4/3 পাই আর 4/3 পাই কি ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের এখানে থাকবে কে? শুধুমাত্র থাকবে হচ্ছে আমাদের এখানে mx বাই rx কিউব, আর এখানে থাকছে কি 2 ইন্টু কি me বাই re কিউব। ঠিক আছে? এখন হচ্ছে আমরা ভ্যালুগুলো বসাবো এখানে। mx তো ছিলই, কিন্তু 2 আছে, meও আছে, rx বাই re এটা হচ্ছে একবারে কি নিলাম? হোল কিউব করে ফেললাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা চলো পরের অংশে চলে যাই। এখন rx বাই re সমান সমান কত? হাফ রাখা যায়। এই যে এই লাইন থেকে দেখো rx বাই re এর মান হচ্ছে হাফ রাখা যায়। তো আমরা এখান থেকে যদি একটু লিখি mx ইকুয়ালস কত? 2me, আর এখানে কত লিখবো? হাফ লিখবো। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি mx সমান সমান কি me বাই 4 পেয়ে গেলাম। তো এখন হচ্ছে কাজ কি? এখন কাজ হচ্ছে আমরা মুক্তিবেগের ইকুয়েশন গুলো লিখবো। তো পৃথিবীর জন্য মুক্তিবেগের ইকুয়েশন কি ছিল? পৃথিবীর জন্য মুক্তিবেগের ইকুয়েশন হচ্ছে ভি সমান সমান কি লিখবো? টোয়াইস জি এম ই বাই আর ই। ইকুয়েশন নাম্বার দিচ্ছি কত? 1। আর আমাদের কে আছে? এক্স গ্রহের জন্য মুক্তিবেগের ইকুয়েশন লিখতে হবে ভি অফ এক্স লিখি এখানে। তো কত? টোয়াইস জি এম এক্স বাই আর এক্স। এখন কি করব বুঝতেই পারছো। এখন হচ্ছে আমরা ইকুয়েশন আমি এই অঙ্কটা হচ্ছে যে এখানে এখানে করি, এই সাইড দিয়ে করি। ঠিক আছে? সাইডে করি, জায়গা যেহেতু না সাইডে করি। এখন হচ্ছে আমি যে কাজটা করব, আমি ভাগ করে দিব ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 দিয়ে ভাগ করব।
আমি এখানে লিখি 1/2। তো ভিই সমান সমান লেখা যাবে কি টুয়াইস জি এম ই বাই আর ই, আর ভি এক্স সমান সমান লেখা যাবে হচ্ছে টুয়াইস জি এম এক্স ইন্টু কত আর এক্স। ওকে, এখন হচ্ছে দেখো টুয়াইস জি গুলা ক্যান্সেল হয়ে যায়, থাকে কি ভিই বাই ভি এক্স, আর এখানে ভেতরে থাকবে কি দেখো এম ই সমান সমান লেখা যায় কি সরি এম এক্স, এই যে এম এক্স সমান সমান, আচ্ছা এম ই সমান সমান কি দেখা যাবে এখান থেকে, এম ই সমান সমান দেখা যাবে 4mx লিখলাম। এই যে এম ই সমান সমান এখান থেকে দেখা যাবে 4mx, গুণাকার আছে কে আর এক্স, ঠিক আছে। আচ্ছা, আর আর ই সমান সমান দেখা যাবে কি, এই যে দেখো এখান থেকে আর ই সমান সমান দেখা যাবে 2rx, ঠিক আছে। তো আমি এখানে আর ই সমান সমান লিখলাম কত 2rx ইন্টু mx ছিল আগে থেকে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে আসলে কাটাকাটি যে থাকে কি, এটা সিম্পল ক্যালকুলেশন, ভিই বাই ভিএক্স ইন্টু হচ্ছে কত √2 থাকে। এখন বুঝতেই পারছো যে আমাদের এখানে ভিই এর মান কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো এখান থেকে তুমি ভিএক্স এর মান বের করতে পারছো, ঠিক আছে। আশা করি এই অঙ্কটা বুঝছি, খুবই সহজ একটা অঙ্ক ছিল, সহজ কনসেপ্টের ম্যাথ। তো আবির বলছে যে প্রথম গোলাপি রঙের লাইনটা বুঝি নাই, এই যে আমরা তো এখানে ঘনত্ব সমান ভর বাই আয়তন লিখেছি, ঠিক আছে। প্রথম স্টেপের তৃতীয় লাইন, এটা কেমন কথা, মানে এইখানে 3 নাম্বার লাইন। আচ্ছা, তো রো এক্স সমান সমান কি এম বাই ভি, রো ই সমান সমান এম বাই ভি, যে এভাবে লিখছি আর কি, মানে ঘনত্বের যে ব্যাপারগুলো এটা লিখছি আর কি। ভাইয়া আগের স্লাইডটা আরেকবার প্লিজ এই যে আমি আগের স্লাইডে চলে আসছি, আগের স্লাইডটা একটা দেখান নাই যে দেখাই ফেললাম। ভাইয়া আমার আর আমার সোলমেটের ম্যাচ 76 এবং 52 হইলে হিসাব করলে ফোর্স কাজ করে, হ্যাঁ, মানে এই কোশ্চেনটা আমিও দেখছিলাম ইমনের, আমি ভাবতেছি তুমি কিছু বলতেছো না, তাই আমিও কিছু বলি নাই। ইমনের মানে ইমন মানে ভাষা আমার তো হারায় ফেলছো, ভাষা ভাষা, হারায় ফেলছো, তাই তো? আমি তো আহা, ভাষা হারাই ফেলছি, আমি তো অঙ্ক পড়াগুলো মনে আছে কিনা দেখতে হবে। আচ্ছা দেখি, দোয়া কইরো তোমরা যেন অঙ্কগুলো মনে থাকে। আচ্ছা চলো আমরা সামনে আগাই, তাড়াতাড়ি শেষ করি, অঙ্ক ভুলে গেলে সমস্যা। এবার আসো, ঠিক আছে। ওকে, এবার আসো যে পৃথিবীর তাপমাত্রা ন্যূনতম কত হলে বায়ুমণ্ডলের সমস্ত অক্সিজেন উধাও হয়ে যাবে। দ্যাট মিন্স বলতে চাচ্ছে, আমরা জানতাম অক্সিজেনের আরএমএস বেগ কত, যে কোনো একটা গ্যাসের, অক্সিজেন তো গ্যাস, তো গ্যাসের আরএমএস বেগ কত 3 RT/m, এরকম ছিল আর কি, ঠিক আছে। এখন আমাদের অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ যদি মুক্তি বেগের সমান হয়, পৃথিবীর মুক্তি বেগের সমান হয়, তাহলে কি হবে, অক্সিজেন গ্যাস পৃথিবী ছেড়ে কি উধাও হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আর এর মান বের করি, আর এর মান জানি আসলে 8.316, এম এর মান কত, এম এর মান হচ্ছে অক্সিজেনের জন্য 32 গ্রাম ছিল, কেজিতে নিতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে টি এর মান বের করি, ঠিক আছে। মানে এত তাপমাত্রায় কি হবে, এই আমাদের অক্সিজেন গ্যাস হচ্ছে পৃথিবী ছেড়ে উধাও হয়ে যাবে। ওকে, তো আশা করি আমরা এটুকু বুঝছি। এখন হচ্ছে আমরা চলে যাব পরের অঙ্কে, যে মুক্তি বেগের 4 গুণ বেগে নিক্ষেপ করলে কোন একটা বস্তু অসীমে যে তার বেগ কত হবে। মানে হচ্ছে ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে। তো আমরা একটা বস্তুকে এই যে এখান থেকে ইউ বেগে নিক্ষেপ করলাম, এবং বস্তু কোথায় চলে গেছে, বস্তু হচ্ছে অসীমে চলে গিয়েছে। এবং পৃথিবীর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর। তো প্রশ্ন যেটা বের করতে বলেছে, অসীমে যাওয়ার পর তার বেগ, অসীমে যাওয়ার পর তার বেগ ভি কত হবে আমাদের প্রশ্নে বের করতে বলেছে। তো এখন আমরা বস্তুকে নিক্ষেপ করেছি কত বেগে, আমরা জানি আমাদের মুক্তি বেগ কত
মুক্তিবেগকে আমরা ধরলাম যে ইউই দিয়ে প্রকাশ করি, কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড এরকম। তো এখন বুঝতেই পারছো আদিবেগ কত, আদিবেগ হচ্ছে আমাদের মুক্তিবেগের 4 গুণ। আদিবেগ ইউ সমান সমান কত, মুক্তিবেগের 4 গুণ বেগে নিক্ষেপ করলাম, অসীমে যাওয়ার পর তার বেগ কত হবে। তো এখন তুমি আমাকে একটু চ্যাট বক্সে জানা দাও তো, বস্তু কিন্তু অসীমে চলে গিয়েছে, তার মানে বস্তুর ক্ষেত্রে আসলে এইচ এর মান কত হবে, চ্যাট বক্সে একটু জানায় দাও। এই বস্তুর ক্ষেত্রে এইচ এর মানটা কত হবে চ্যাট বক্সে জানায় দাও। মাহদি বলছে যে 0 হবে, কি হবে, বস্তু যখন অসীমে চলে যাবে তখন আসলে কত উচ্চতা থাকবে সে, ভূমি হতে কি অসীম উচ্চতা থাকবে, তার মানে এইচ এর মানটা কত আসলে এখানে অসীম। ঠিক আছে, এইচ এর মানটা কত এখানে অসীম। তো এখন বুঝতে পারছো যে আর এর সাথে যদি তুমি এইচ যোগ করো, অসীমের সাথে কোন একটা সংখ্যা তুমি যোগ করলা, তুমি আসলে কি পাবা, চ্যাট বক্সে জানা দাও তো। অসীমের সাথে তুমি একটা সংখ্যা যোগ করলা, তুমি অ্যাকচুয়ালি কি পাবা, আমাকে একটু চ্যাট বক্সে জানায় দাও। অসীম পাবো। তো এখন যেটা করতে হবে যে এই 1/r+h মানে কি দেখা যাবে, 1/অসীম, 1/অসীম মানে কত 0। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটুকু আশা করি বুঝছি। তো এবার হচ্ছে আমরা চলো, ওকে, এবার আমরা হচ্ছে চলো আমরা হচ্ছে সামনে আগাই। আচ্ছা ওকে, তো সূত্র কি শিখেছিলাম, সূত্র শিখেছিলাম হচ্ছে gm 1/r মাইনাস 1/r+h ইকুয়ালস হচ্ছে কত, হাফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এরকম শিখেছিলাম। ওকে, তো এবার চলো আমরা হচ্ছে ভ্যালুগুলো বসাই তাহলে এখানে। আচ্ছা, এখানে আমরা ভ্যালুগুলো বসাই দিই। ভ্যালুগুলো হচ্ছে কত, দেখো gm এখানে থাকছে কত 1/r, 1/r+h এর মান 0 আমরা বের করে রেখেছি, হাফ ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে আমাদের 4UE অর্থাৎ মুক্তিবেগের 4 গুণ, এই যে লিখলাম, বের করতে হবে ভি এর মান। তো এখন দেখো এই যেখানে 2 ছিল এটাকে এই পাশে নিয়ে আসি, তো টোয়াইস gm/r ইকুয়ালস দেখা যাবে কি 16UE স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এরকম দেখা যাবে। এখন টোয়াইস gm/r এই ভ্যালুটার জায়গায় কি লেখা যায়, এখানে যে টোয়াইস gm/r এখানে আসলে যেটা লেখা যাবে, এখানে আসলে লেখা যাবে হচ্ছে আমাদের মুক্তিবেগের মান লেখা যাবে। ঠিক আছে, মানে ইউই স্কোয়ার লেখা যাবে। ঠিক আছে, এখানে লেখা যাবে কি ইউই স্কোয়ার 16UE স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো এখান থেকে যদি আমি ভি স্কোয়ারের মান বের করি পাবো কত 15UE স্কোয়ার। তো এখন এখান থেকে যদি আমি ভি এর মান বের করি, ভি এর মান আসবে হচ্ছে √15UE। এখন ইউই এর মান জানি, এই ভ্যালু এখানে বসিয়ে দিবা, তাহলেই হচ্ছে তুমি তোমার প্রশ্নের আনসার পেয়ে যাবা। খুবই সহজ একটি অঙ্ক। ঠিক আছে, আচ্ছা আমাকে হচ্ছে সিয়াম বলছে যে কি হবে ইউই স্কোয়ার লিখলেন, মানে আচ্ছা সিয়াম এর কোশ্চেনটা হচ্ছে আমি আনসার দিয়ে দিই। ইউই সমান সমান কি ছিল সিয়াম, √gm/r ছিল। এখন উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে পাই, তো কি আসবে ইউই স্কোয়ার, এখানে রুটকে যদি আমি আবার স্কোয়ার করি তাহলে কি আসবে টোয়াইস gm/r। সিয়াম তুমি কি ব্যাপারটা বুঝছো, হ্যাঁ সিয়াম বুঝছে আসলে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এবার চলো তাহলে সামনে আগাই, এগুলা দেখার দরকার নেই। ওকে ঠিক আছে, এই তো আমাদের অঙ্ক শেষ এটা। এবার হচ্ছে আমরা চলে যাব কৃত্রিম উপগ্রহে চলে যাব। তো দেখো এখানে বেশ কিছু হিসাব নিকাশ আছে, যে এটুকু দূরত্ব হচ্ছে আমাদের কৃত্রিম এই হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর এই যে এইটুকু হচ্ছে আমাদের একটা কৃত্রিম উপগ্রহ কি এইচ উচ্চতা জুড়ে ঘুরছে। ঠিক আছে,
তো এই হচ্ছে কৃত্রিম উপগ্রহের কি রৈখিক বেগ ভি, এটিকে হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ ভি। তো ভি সমান সমান লেখা যায় কি জি এম বাই আর প্লাস এইচ, আরো লেখা যায় কি টোয়াইস পাই আর প্লাস এইচ বাই টি। গেল। এবার কৃত্রিম উপগ্রহ কত উচ্চতা জুড়ে ঘুরছে এটা সমান সমান লেখা যায় কি আর প্লাস এইচ সমান সমান লেখা যাবে জি এম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার 1/3। তো এখন দেখো এইচ হচ্ছে কি সে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় আছে, এই এইচ এর পরিচয়টা হচ্ছে কি আমি যদি একটু লিখি এখানে, সে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় আছে। আর এম কি, এম হচ্ছে আমাদের গ্রহের ভর, গ্রহ যে আছে গ্রহ যে গ্রহ আছে সে গ্রহের ভর। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট এই গ্রহ যদি আমাদের পৃথিবী হয়, পৃথিবীর জন্য এম এর মান কত, পৃথিবীর জন্য হচ্ছে আমাদের এম এর মানটা হচ্ছে 6 × 10⁻24 কেজি। আমরা একটু পরে দেখবো যে সবসময় পৃথিবী নাও থাকতে পারে। এবার তোমরা আমাকে আমি যদি তোমাকে এবার প্রশ্নে বের করতে বলি যে গ্রহ হতে বা পৃথিবী হতে উপগ্রহ কত দূরত্বে আছে, তার মানে তুমি আমাকে আসলে কি বের করে দিবা, আর প্লাস এইচ নাকি এইচ না শুধু আর, চ্যাট বক্সে জানায় দাও তো। আমি যদি তোমাকে বলি যে মানে পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহ কত দূরত্বে আছে, তুমি আসলে কি বের করে দিবা, পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহ কত দূরত্বে আছে। তুমি আসলে যেটা বের করবা শুধু এইচ না, তুমি অ্যাকচুয়ালি বের করতে হবে কি আর, এই যে এটুকু হচ্ছে আর, এটুকু হচ্ছে কি এইচ, আর প্লাস এইচ বের করতে হবে। এই আর প্লাস এইচ এর পরিচয় কি, পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহ কত দূরত্বে আছে। ঠিক আছে, এই হচ্ছে আর প্লাস এইচ এর পরিচয়। তো আশা করি এটুকু বুঝছি। এবার চলো আমরা হচ্ছে অঙ্কে চলে যাই। এটা খুবই সহজ একটি অঙ্ক। এখানে হচ্ছে দেখো পৃথিবীর ভর দিয়ে দিয়েছে কত, পৃথিবীর ভর হচ্ছে আমাদের দিয়ে দিয়েছে 6 × 10⁻24 কেজি। নর্মালি পরীক্ষা দেওয়া থাকে না। জি এর মানুষ দিয়ে দিচ্ছে অনেক ভালো, ব্যাসার্ধ বলে দিছে, যেটা দিয়ে দিচ্ছে ওটা ইউজ করতে হবে আর কি, যে এত মিটার। আর এই যে আমাদের ভূস্থির উপগ্রহের উচ্চতা বের করতে বলেছে, এখানে উপগ্রহ কিরকম আমাদের ভূস্থির উপগ্রহ, তো ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত 24 ঘন্টা। তো 1 ঘন্টা সমান সমান হচ্ছে 3600 সেকেন্ড, তো 24 ঘন্টা সমান সমান হচ্ছে 86,400 সেকেন্ড। ঠিক আছে, উচ্চতা বের করতে বলেছে, বেগ বের করতে বলেছে এবং কাক্ষিক গতিশক্তি বের করতে বলেছে। তো খুবই সিম্পল, প্রথমে তুমি উচ্চতা বের করবা। দেখো আর প্লাস এইচ এই সূত্র ইউজ করে তুমি এই সূত্র ইউজ করে আসলে কি বের করতে পারো, যে এই সূত্র ইউজ করে তুমি আসলে যেটা করতে পারো, তুমি হচ্ছে এখান থেকে এইচ এর মান, যে এইচ এর মান বের করতে পারো। ঠিক আছে, ফার্স্ট অফ অল। তারপর বের করতে বলেছে কি বেগ বের করতে বলেছে, বেগের সূত্র কি √, জি এম বাই আর প্লাস এইচ। তো এখান থেকে ভি বের করতে পারবা। তারপর বের করতে বলেছে কি কাক্ষিক গতিশক্তি, গতিশক্তি সূত্র কি 12 mv²। ঠিক আছে, এই ভ্যালুগুলো বসায় তুমি হচ্ছে কি ভ্যালুগুলো বের করতে পারবা, খুবই সহজ একটা অঙ্ক। এবার চল আমরা বুয়েটে আসে একটা অঙ্ক করি। বুয়েট 17, 17, 18 যে অঙ্কটা আসছে এই অঙ্কটা করি চলো। এই অঙ্কটা হচ্ছে কিরকম, আচ্ছা টি কই থেকে পাবো, ভূস্থির উপগ্রহের জন্য আমরা জানি টি এর মান হচ্ছে 24 ঘন্টা। ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা আমরা এবার আসি যে পরের অঙ্কে চলে যাই। তো
এখানে যেটা হচ্ছে যে 80 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ আছে আমাদের কাছে, তাকে কত উচ্চতায় স্থাপন করলে, আমাদের এইচ এর মান বের করতে বলেছে, কত উচ্চতায় স্থাপন করলে তা পৃথিবীর কোন স্থানকে 24 ঘন্টায় 2বার প্রদক্ষিণ করবে। তো তার মানে আমাকে একটু বলো তো, এই বস্তুর পর্যায়কাল কত, এই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত, পর্যায়কাল কত আমাকে একটু চ্যাট বক্সে জানা দাও তো। 12 ঘন্টা, ঠিক আছে। এটা হচ্ছে যারা, হ্যাঁ ওকে 12 ঘন্টা সবাই বুঝছি, মানে দুইবার ঘুরতে লাগে হচ্ছে 24 ঘন্টা, ঠিক আছে। সুতরাং একবার ঘুরতে লাগবে কত, 12 ঘন্টা। এটাই হচ্ছে আমাদের পর্যায় কাল। আশা করি যারা বুঝি নেই তখন এখন বুঝছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো 12 ঘন্টা মানে কত, এটাকে অবশ্যই তোমাকে সেকেন্ডে নিতে হবে। গেল। তো এইচ এর মান বের করতে হবে। এখানে এইচ এর মানের সূত্র কি, আর প্লাস এইচ জি এম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। ঠিক আছে এরকম। তো এখন দেখো যেটা হয়েছে যে পৃথিবীর ভর দেয়া আছে, তো আমি আসলে ভর হচ্ছে এখানে আমি জানি পৃথিবীর ভর কত, টনে দেওয়া আছে, কেজিতে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই আর কি। তো মানে এখানে যেটা হবে যে 1 টন সমান সমান হচ্ছে 1000 কেজি। তো এখান থেকে দেখো তুমি কিন্তু সহজেই এই এইচ এর মানটা বের করতে পারছো, সহজ একটা অঙ্ক। এবার চলো আমরা হচ্ছে আরেকটি অঙ্কে চলে যাই। ঠিক আছে, এই অঙ্কটা হচ্ছে আমি যখন ভর্তি পরীক্ষা দিই বইটা তখন আসে আর কি, তখন আসছিল। তো চলো আমি দেখি কি কি বলছে। এখানে হচ্ছে 3000 কেজি ভরের হচ্ছে একটি কৃত্রিম উপগ্রহ আছে, সে অজানা ভরের একটি গ্রহের চারদিকে ঘুরতেছে। এখন কিন্তু কি নাই, এখন হচ্ছে আমাদের এই অজানা ভরের একটা গ্রহ, তার মানে এখন কিন্তু আমাদের পৃথিবী না। তো আমি একটু যদি ছবি আঁকতে চাই, এই এই হচ্ছে এই যে আঁকলাম, মনে করো যে আমাদের হচ্ছে এই হচ্ছে অজানা গ্রহের ব্যাসার্ধ হচ্ছে আর, এবং সে হচ্ছে এইচ উচ্চতা জুড়ে ঘুরতেছে, ঠিক আছে। তো অজানা গ্রহের চারদিকে এই যে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে, এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে। তো তুমি আমাকে এবার চ্যাট বক্সে জানায় দাও যে আমাদের যে কৃত্রিম উপগ্রহ যে এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে বলে দিয়েছে, এটা কি আমাদের আর এর মান বলেছে নাকি এইচ এর মান বলেছে নাকি আর প্লাস এইচ এর মান বলেছে? সবাই আমাকে একটু চ্যাট বক্সে জানায় দাও অ্যাকচুয়ালি কার মান বলেছে এখানে, সবাই একটু আমাকে চ্যাট বক্সে জানায় দাও। তো আমি দেখতে পাচ্ছি অনেকে হচ্ছে আমাকে ঠিক আনসার দিছো যে এই ভ্যালুটা আসলে বলেছে কার মান, এটা আসলে বলেছে আমাদের আর প্লাস এইচ এর মান বলেছে। এত দেখো এই যে পুরা এইখানে যদি গ্রহ থাকে, কৃত্রিম উপগ্রহ যদি এখানে থাকে, তা আমাকে আসলে কি, আমাকে আসলে এইটুকু দূরত্ব আসলে মিন করছে এই কৃত্রিম উপগ্রহের বৃত্তাকার পথের ব্যাসার্ধ, তার মানে আর প্লাস এইচ এর মান আমাকে বলে দিয়েছে। তো এই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল দিয়ে দিয়েছে কত, পর্যায়কাল দিয়ে দিয়েছে 2.4 আওয়ার। তো 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। আমি এখান থেকে দেখো টি এর মান বের করলাম, এবং এখানে যে গ্রহ দেখতে পাচ্ছি এই গ্রহের জন্য জি এর মান দিয়ে দিয়েছে কত 8, জি এর মান দিয়ে দিয়েছে কত 8। তাহলে বের করতে বলেছে যে গ্রহের ব্যাসার্ধ আর কত, গ্রহের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের মান কত। আচ্ছা এখন হচ্ছে, তো চলো আমরা হচ্ছে অঙ্কটা সলভ করি। যে নয়ন হচ্ছে আমাদের তার নিজের নাম বলতে বলেছে, হ্যাঁ যে নয়ন তোমার নামটা আমি বলে ফেললাম। আর মশিউর বলছে যে জয় করিতে 24 আছে, মানে
জয় করি কি হইল? আচ্ছা, জয় করি আসলো কই থেকে এখানে? আচ্ছা, আমাদের স্লাইডে আছে 2.4, ঠিক আছে, একই কথা। যাই হোক, এবার আসি সামনে আগে। তো যেটা হচ্ছে এখানে দেখো যে আমাদের এখন অঙ্ক করতে হবে। দেখো আর প্লাস এইচ সমান সমান কি রাখা যায়? জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এরকম লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখন হচ্ছে যেটা করব যে এই আমরা জানি জি সমান সমান কি রাখা যাবে? জিএম বাই আর স্কোয়ার। এখন দেখো তো জিএম সমান সমান দেখা যাবে কি? জি আর স্কোয়ার, ঠিক আছে। ঠিক আছে, জিএম সমান সমান দেখা যাবে কি? জিএম সমান সমান দেখা যাবে জি আর স্কোয়ার। তো জিএম এর জায়গায় লিখবো কি? জি আর স্কোয়ার, আর এখানে আছে কে? টি স্কোয়ার 4 পাই স্কোয়ার, ঠিক আছে। এই যে তো এখন দেখো তুমি জি এর মান জানো, আর প্লাস এইচ এর মান জানো। এই যে আর প্লাস এইচ এর মান কত ছিল? যে 8 ইন্টু হচ্ছে 10 পাওয়ার 6। তো পায়ের মান জানো, টি এর মান জানো। তো তুমি এখান থেকে এই যে আমি যে তুমি কি এখান থেকে আসলে এই যে আর এর মানটা বের করতে পারবা না সবাই? আশা করি সবাই হচ্ছে এখান থেকে এই আর এর মানটা হচ্ছে বের করতে পারবা, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝছি। তো এবার চলো আমরা হচ্ছে পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক হচ্ছে এই ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় ভূপৃষ্ঠের সমান্তরালে একজন নভোযান কত দ্রুতিতে চললে যাত্রীরা ওজনহীন অনুভব করবে? ঠিক আছে, সিম্পলি হচ্ছে আমাদের একটা নভোযান আছে, যেটা হচ্ছে কি কিভাবে চলতেছে। হ্যাঁ, এখানে জি এর মান বড় হাতে জি এর মান হচ্ছে বসানো যাবে কিন্তু এম এর মান কিন্তু ভাইয়া তুমি জানো, তপেন্দ্র বলতেছে ভাই এখানে বড় হাতে জি এর মান বসানো যাবে না। হ্যাঁ যাবে, সমস্যা নেই, কিন্তু তুমি তো ভাইয়া এই যে এম এর মান জানো না। তো এম এর মান তো আসলে এখানে পৃথিবী না। তো এম এর মান যেহেতু পৃথিবী না, তার মানে এখানে আসলে এম এর মান তুমি জানো না, এই জন্যই হচ্ছে ঝামেলাটা হচ্ছে। ওকে, তো সামনে আগে। তো এই নভোযান কি করতেছে আমাদের? নভোযান হচ্ছে অল্প উচ্চতায় গতিশীল, ঠিক আছে, অল্প উচ্চতায় এবং ভূপৃষ্ঠের সমান্তরালে সে যাচ্ছে। এই যে এই হচ্ছে আমাদের ভূ মানে এই হচ্ছে আমাদের মনে করো যে এই নভোযান যে এইভাবে খুব কাছাকাছি একটা অঞ্চল জুড়ে ঘুরতেছে। তো তাহলে সে কত বেগে গতিশীল হলে আমাদের এই নভোযান কত বেগে গতিশীল হলে আমাদের ভি এর মান বের করতে বলেছে, কত বেগে গতিশীল হলে হচ্ছে কি ওজনহীন অনুভব করবে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমাকে বলো, যেহেতু সে স্বল্প উচ্চতায় গতিশীল, তাহলে এইচ এর মানটা কত হবে? আমাকে চ্যাট বক্সে জানায় দাও যে এইচ এর মান কত হবে। সবাই আমাকে চ্যাট বক্সে জানায় দাও। আচ্ছা, ফয়সাল বা কোশ্চেন করছে যে কৃত্রিম উপগ্রহের ভরের কোনো কাজ নেই, কৃত্রিম উপগ্রহের ভরের কোনো কাজ নেই, কৃত্রিম উপগ্রহের ভরের কোনো কাজ নেই, এরকম করতে করতে সে এন সংখ্যক বার সেম কোশ্চেনটা করেছে। না, কৃত্রিম উপগ্রহের ভরের কোনো কাজ নেই, ঠিক আছে। তো এখানে আসলে এইচ এর মানটা হয়ে যাবে কত? 0। খুবই অল্প উচ্চতায় যেহেতু আছে, এখানে একটু এখানে তাকায় দেখি যে এইচ এর মানটা কি প্রায় 0 যদি এই কাছাকাছি একটা অঞ্চলে থাকে। তাহলে দেখো যে এইখানে যে মানে আমাদের যে অবজেক্ট আছে বা উপগ্রহ আছে, সম্পূর্ণটা ওজন কাজ করছে কোন দিকে? নিচের দিকে। ওজন কাজ করছে খাড়া নিচের দিকে। এখন তুমি আমাকে এবার চ্যাট বক্সে জানাও যে এই ওজন তো নিচের দিকে কাজ করছে, কোনো সন্দেহ নাই। কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য আমার কি ধরনের বল দরকার হয়? কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য কি ধরনের বল দরকার হয়? এই যে ড্যানিয়েল সবার আগে ঠিক আনসার দিয়েছে। সিয়াম, ওমেগা তো আসলে বল না, কেন্দ্রমুখী বলের দরকার হয়, ঠিক আছে। কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য কেন্দ্রমুখী বলের দরকার হয়। তো আমাদের এখানে বৃত্তাকার পথে ব্যাসার্ধ হচ্ছে কত? আর। এখন এই কেন্দ্রমুখী বল
আমাদের তো অবশ্যই কৃত্রিম উপগ্রহ তো আসলে বৃত্তাকার পথে ঘুরতেছে, তাই না? তো এখন কেন্দ্রমুখী বল এই কৃত্রিম উপগ্রহকে কে সাপ্লাই দিবে? এই mv²/r পরিমাণ যে কেন্দ্রমুখী বল আছে, এই কেন্দ্রমুখী বল আমাদের কৃত্রিম উপগ্রহকে একমাত্র কে সাপ্লাই দিতে পারে? mg সাপ্লাই দিতে পারে, এই যে তোমরাই বলতেছো mg মানে ওজন। তো এখন মনে করো যে mg কি করলো, কৃত্রিম উপগ্রহকে mv²/r, mg কি করলো, কৃত্রিম উপগ্রহকে mv²/r পরিমাণ বল সাপ্লাই দিয়ে ফেললো। বাকি যেটুকু থাকবে সেটুকুই হচ্ছে কি তার উপর কার্যকর ওজন। ঠিক আছে, মানে তুমি মনে করো 10টা ধরো যে 10টা হচ্ছে রিচু তুমি নিয়ে আসছো, তুমি তোমার ছোট ভাইকে কি করলা, 3টা রিচু দিয়ে দিলা, তোমার কাছে বাকি থাকবে কতগুলা রিচু? বিয়োগ করলে কতগুলা থাকে? 5টা রিচু বাকি থাকবে। সরি, আমি বিয়োগ ভুল করছি আসলে। কয়টা রিচু বাকি থাকবে? 7টা রিচু বাকি থাকবে। সিমিলারলি এভাবে চিন্তা করো, এটাকে mg এর সাথে চিন্তা করো, এটাকে mv²/r এর সাথে কম্পেয়ার করো। তো বাকি আছে কতগুলা? 7টা রিচু বাকি আছে। এখন ব্যাপারটা যদি এরকম হয়, তুমি 10টা রিচু নিয়ে আসছো, তোমার ভাইকে তুমি 10টা রিচুই দিয়ে দিছো, তাহলে তো তোমার কাছে আর কি 10টা ছিল তোমার কাছে, 10টাই হচ্ছে কি দিয়ে দিয়েছো, তো তোমার কাছে কি আর রিচু থাকবে? থাকবে না। ঠিক আছে, তোমার কাছে আর কোনো রিচু থাকবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, ওজনহীন অনুভব করানোর জন্য যেটা করতে হবে, ওজনের সম্পূর্ণ অংশটাই কি হয়ে যাবে, কেন্দ্রমুখী বলের যোগান দিতে গিয়ে খরচ হয়ে যাবে। তো আমাদের এখানে বস্তুর উপর যে কার্যকর ওজন, এটা হচ্ছে কি আমাদের কার্যকর ওজন কত হয়ে যাবে? কার্যকর ওজনের মানটা হচ্ছে 0 হয়ে যাবে। ঠিক আছে, মানে ওজন যা ছিল তার সম্পূর্ণটাই সে কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে ফেলেছে। তো বাকি আছে যে পরিমাণ, বাকি আর কিছু নাই অ্যাকচুয়ালি। তো তখনই সে, যেহেতু তার উপর কোনো কার্যকর ওজন নাই, তার মানে সে ওজনহীন অনুভব করবে। তো বুঝতেই পারতেছে, এখন দুই পাশ হচ্ছে ইকুয়াল করে ফেলি। এখান থেকে দেখো v² সমান সমান দেখা যাবে rg, v এর মান আসবে কত, এরকম। ভাইয়া এখানে মহাকর্ষ বলের কোনো ভূমিকা নেই, তিশা বলেছে। এই যে mgটাই হচ্ছে আমাদের এখানে মহাকর্ষ বল। আমরা মানে মহাকর্ষ বল কেন অনুভব করি, মানে মহাকর্ষ বল অনুভব করি এই জন্য আমরা ওজন অনুভব করি আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মহাকর্ষ বল। মহাকর্ষ বলের জন্য আমরা আসলে ওজন অনুভব করি। ঠিক আছে, mg যে কথা, মহাকর্ষ বল কি একই কথা। ওকে, আশা করি অঙ্কটা বুঝছি, খুবই সহজ একটা অঙ্ক ছিল। এটাই হচ্ছে আনসার। ভ্যালু বসাবা এখানে, এখানে ভ্যালু বসাবা, অঙ্ক হয়ে যাবে। এবার হচ্ছে চলো আমরা কেপলারের সূত্রগুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে, এবার চলো আমরা কেপলারের সূত্র নিয়ে আলোচনা করি। তো এবার হচ্ছে আমরা চলো দেখি কেপলার যেটা বলেছে যে আমাদের গ্রহগুলো হচ্ছে কিভাবে ঘুরে। আমাদের গ্রহগুলো হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরে। তার মানে হচ্ছে আমি যদি দেখি উপবৃত্তাকার পথ মানে কি, আমি এখানে যদি একটু আঁকার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে এখানে হচ্ছে আমার একটি ফোকাস থাকবে উপবৃত্তের, এখানে হচ্ছে আরেকটি ফোকাস থাকবে। তো বুঝতেই পারছো, আমি যদি এখানে আঁকার চেষ্টা করতেছি, এখানে হচ্ছে আমাদের সূর্য আছে, এখানে মনে করো যেটা হবে যে সূর্য থাকবে যে কোনো একটা ফোকাসে, সূর্য যে কোনো একটা ফোকাসে থাকবে, আর বাকিগুলো হচ্ছে, আর গ্রহগুলো হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরবে। এই হচ্ছে আমাদের সূর্য। ঠিক আছে, আর গ্রহ কি করবে, এটা আমি ফোকাস দিলাম, এটা হচ্ছে এস, এটাকে দিলাম হচ্ছে এস প্রাইম, যে কোনো একটা ফোকাসে থাকবে। আর গ্রহ কি করবে, এই যে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে, যেভাবে করতে থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল বলছে কি, সেকেন্ড ল খুব বেশি দরকার পড়ে না, তো আমি বলে দিই যে কোন একটা গ্রহ মনে করো যে এখান থেকে ঘোরা শুরু করেছে, আমি একটু আঁকি, এখান থেকে ঘোরা শুরু করেছে, ঘুরতে ঘুরতে সে এই যে এরকম একটা জায়গায় চলে আসছে। তো এ বিন্দুর নাম দিলাম এ বিন্দু, এ বিন্দুর নাম দিলাম বি বিন্দু। তো এ থেকে বি তে যেতে তার সময় লেগেছে কি পরিমাণ, টি পরিমাণ সময় লেগেছে।
সিমিলারলি আবার এখানে চিন্তা করো, আবার এই পাশে এসে দেখো কি হয়েছে, সি থেকে দেখো ঘুরতে ঘুরতে তো সে আসলে কি করবে, সে ঘুরতে ঘুরতে আসলে যেভাবে যাইতে থাকবে, তাই না, ঘুরতে ঘুরতে সে যেভাবে যাবে। তো সে সি থেকে ডি তে যেতেও তার টি পরিমাণ সময় লেগেছে, বুঝছো? যেটা বলতে চাচ্ছি, এ থেকে তার বি তে যেতে যদি টি সময় লাগে, সি থেকে ডি তে যেতেও তার টি সময় লাগবে। এরকম যদি লাগে তো দেখো এখানে যেটা হবে আসলে যে যে এই যে এইটুকু ক্ষেত্রফল, যে ক্ষেত্র কি, ক্ষেত্র হচ্ছে এস এ বি এর ক্ষেত্রফল কার সমান হবে, ক্ষেত্র হচ্ছে আমাদের এস ডি সি এর ক্ষেত্রফলের সমান হবে, এস সি ডি এর ক্ষেত্রফল সমান হবে। আশা করি এটুকু বুঝছি, মানে এই দুইটা অংশের ক্ষেত্রফল কি হবে, সমান হবে, এরিয়া সেম। হ্যাঁ, এবার চলো আমরা হচ্ছে 3 নাম্বার সূত্রে চলে যাই। 3 নাম্বার সূত্রে যেটা বলেছে আমাদের, আমরা যদি এখানে আবার একটু জিনিসটা আঁকি, 3 নাম্বার সূত্র আমাদের যেটা বলে যে ওকে, আচ্ছা তো দেখো 3 নাম্বার সূত্র হচ্ছে পর্যায়কারের স্কোয়ার হচ্ছে কি, পর্যায়কারের যে স্কোয়ার এটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে দূরত্বের গড় দূরত্বের সমানুপাতিক হয়। দ্যাট মিন্স হচ্ছে এখানে মনে করো আমাদের সূর্য আছে, ঠিক আছে? তো এই যে একটা গ্রহ যে বৃত্তাকার পথে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতে এখানে আবার ঘুরে আসতে তার কি তার একটা পর্যায় সম্পন্ন করতে হবে। তো পর্যায়কারের যে স্কোয়ার এটা কি হয়, গড় দূরত্বের ঘনের সমানুপাতিক হয়। এখন গড় দূরত্ব মানে কি বোঝায়, সিম্পল, খুবই সিম্পল, একটু চিন্তা করো। এ সমান আমি আসলে যেটা বলতে চাচ্ছি এখানে, দেখো তো ভাইয়া, যখন এই যে এরকম একটা জায়গায় থাকবে, আমাদের গ্রহ তো ঘুরতেছে, রাইট, আমাদের গ্রহ তো ঘুরতেছে, ঘুরতে ঘুরতে যখন এই যে এই জায়গায় আসবে, দেখো তো সূর্য, দেখো আমি এখানে একটা বিন্দু দিলাম এ বিন্দু, আর এখানে আরেকটি বিন্দু দিলাম কি, বি বিন্দু। এখন তোমরা আমাকে বলো তো কোন বিন্দু সূর্য হতে সবচেয়ে কাছে আছে, আমাদের বস্তু কোন বিন্দুতে সূর্য হতে সবচেয়ে কাছে আছে, এ বিন্দুতে। যে রায়হান প্রশ্ন করছে ভাইয়া আমি কি আছি, মানে তুমি আছো কিনা এটা আমি কেমনে বলবো, তুমি, আমি তো তোমার পাশে নাই, তাই না? তুমি ভালো বলতে পারো তুমি কি আছো নাকি নাই। ঠিক আছে, তার মানে এই যে এটুকু হচ্ছে কি আমাদের আসলে সূর্য থেকে সবচেয়ে কাছে, তো এইটুকু দূরত্বকে আমরা নাম দিচ্ছি কি, আর মিনিমাম। ঠিক আছে, এবার এই যে এইটুকু দূরত্ব আসলে কি মিন করছে, এটুকু দূরত্ব মিন করছে হচ্ছে আমাদের বি বিন্দু কি সূর্য থেকে সবচেয়ে দূরের একটা বিন্দু, এটাকে আমরা মিন করছি কি আর ম্যাক্সিমাম। তো এ সমান সমান আমরা আসলে লিখতে পারি আর মিনিমাম যোগ আর ম্যাক্সিমাম বাই হচ্ছে কত, 2। ঠিক আছে, দুইটা গড় আর কি, গড় মানে এভারেজ একটা ডিস্টেন্স চিন্তা করে আর কি, ম্যাক্সিমাম আর মিনিমামের এভারেজ, এটাই হচ্ছে আমাদের এ, মানে পর্যায়কারের স্কোয়ার হচ্ছে কি এর সমানুপাতিক, দূরত্বের ঘনের সমানুপাতিক। ঠিক আছে, আমরা এখন চলো যে এই সূত্র ইউজ করে একটি ম্যাথ করি। ওকে, তো চলো দেখি, এখানে অনেক বড় একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি। তো এই ম্যাথ হচ্ছে কিরকম, এই ম্যাথ হচ্ছে আমাদের যে আর মিনিমাম কিন্তু নেগেটিভ না, দেখো নেগেটিভ না কিন্তু, ঠিক আছে? শালমি আশা করি আনসারটা পেয়েছো। তো কোন একটা গ্রহে, কোন গ্রহের একই সমতলে ভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান, মানে এক, মানে এখানে হচ্ছে দেখো একই সমতলে আছে, মানে এখানে একটা গ্রহ এখানে আরেকটা গ্রহ, দুইটা গ্রহ আছে, মানে কৃত্রিম উপগ্রহ আছে, দুইটা মানে দুইটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ আছে, ঘূর্ণায়মান, তারা ঘুরতেছে, এবং তাদের পর্যায়কাল কত কত, একটি গ্রহের পর্যায়কাল হচ্ছে আমাদের 1 আওয়ার, আরেকটি গ্রহের পর্যায়কাল হচ্ছে আমাদের 8 আওয়ার্স। তো তো গ্রহের কেন্দ্র থেকে প্রথমে যে গ্রহ আছে, প্রথমে যে কৃত্রিম উপগ্রহ আছে, তার কেন্দ্র থেকে
প্রথম কৃত্রিম উপগ্রহের দূরত্ব দিয়ে দিছে, দূরত্ব দিয়ে দিয়েছে হচ্ছে আমরা ধরে নিই A1 কত দিয়ে দিয়েছে 10⁴ মিটার। ঠিক আছে, এখানে মনে করো যে আমাদের কৃত্রিম উপগ্রহ একটা আছে। ঠিক আছে, এখন উপগ্রহের কক্ষপথ বৃত্তাকার, বৃত্তাকার বললে খুবই ভালো, না বললেও সমস্যা নাই। ঠিক আছে, না বললেও কোনো সমস্যা নাই, এভারেজ দেওয়া থাকে আর কি। উপগ্রহের কক্ষপথ বৃত্তাকার এবং ঘূর্ণনের দিক একই। ঘূর্ণনের দিক একই মানে হচ্ছে এখানে যে আমি একটি গ্রহ এঁকেছি, ও যেভাবে ঘুরছে, আমাদের আরেকটা যে গ্রহ আমি আঁকবো ও কি একই ভাবে ঘুরছে, মানে দুইজনই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে অথবা দুইজনই হচ্ছে ক্লকওয়াইজ ঘুরছে, এরকম এরকম। তো আমি আরেকটা গ্রহ মনে করো যে এখানে এঁকে ফেললাম, এই যে এখানে আমি আরেকটি গ্রহ এঁকে ফেললাম। ঠিক আছে, এখন বের করতে বলেছে সর্বনিম্ন দূরত্বে থাকাকালীন এই গ্রহ দুইটা যখন সর্বনিম্ন দূরত্বে থাকবে, ওই অবস্থায় এদের একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ নির্ণয় করো। কোশ্চেনটা যদি আমি একটু সামারি করি, আমাদের কাছে দুইটা গ্রহ আছে যারা হচ্ছে একই ডিরেকশনে ঘুরছে। দেখ দুইজনের পর্যায়কাল দেওয়া আছে এবং প্রথম যে আছে তার গ্রহ হতে দূরত্ব দেওয়া আছে A1। ঠিক আছে, আমাদের বের করতে বলেছে তারা যখন সর্বনিম্ন দূরত্ব থাকবে ওই অবস্থায় একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ নির্ণয় করতে বলেছে। তার মানে দেখো আমাদের এই যে ইয়েলো কালার যে আমি গ্রহটা এঁকেছি, এই গ্রহের স্পর্শকীয় বেগ কোন দিকে হবে? স্পর্শকীয় বেগ হবে এইদিকে। এই বেগটাকে আমরা কি বললাম? V1। আর এই যে নীল রঙের যে গ্রহ এঁকেছি, সরি কৃত্রিম উপগ্রহ এঁকেছি, ওরও স্পর্শকীয় বেগ কোন দিকে হবে? যে এই বরাবর হবে। আমি যদি এখানে আঁকি, এটাকে আমরা বললাম কি V2 বললাম। তো খেয়াল করে দেখো যে ওরা মানে এই গ্রহগুলো তো অনেক জায়গায় থাকতে পারে, এরা কখন মানে কোন অবস্থানে সর্বনিম্ন দূরত্ব থাকবে? যখন তারা একদম পাশাপাশি থাকবে, এটাই কি গ্রহদ্বয়ের মধ্যে কি সর্বনিম্ন দূরত্ব। মানে আমি যদি এখানে একটু লিখে রাখি, পাশাপাশি যদি থাকে, পাশাপাশি থাকলে কি হয়? সর্বনিম্ন দূরত্ব হয়। ঠিক আছে, পাশাপাশি থাকলে কি হবে? সর্বনিম্ন দূরত্ব হবে। তো এরকম যদি হয় তাহলে উপগ্রহ দুইটার মধ্যবর্তী দূরত্ব সেম। হ্যাঁ, পাশাপাশি যদি থাকে তাহলে সর্বনিম্ন দূরত্ব হবে। তো এখন তোমাকে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ নির্ণয় করতে বলেছে। তো দেখো তো এখানে দুইজনের আপেক্ষিক না দুইজনের বেগে কি একই দিকে না? তো তোমাকে যখন একজনের সাপেক্ষে আরেকজনের বেগ নির্ণয় করতে বলবে তখন তুমি আসলে কি করবা? চ্যাট বক্সে জানায় দাও তো, চ্যাট বক্সে জানায় দাও। হ্যাঁ, তার মানে হচ্ছে মাইনাস করবো, খুবই স্বাভাবিক, মাইনাস করব। তার মানে হচ্ছে মানে দুইজনের বেগ যদি একই দিকে থাকে তাহলে আমরা ভেক্টরে দেখে আসছিলাম যে একজনের সাপেক্ষে আরেকজনের বেগটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। ওকে, তো মাইনাস করলাম। উদ্দেশ্য কি বের করা? V1 বের করা, V2 বের করা। আচ্ছা, তো এখন দেখো আমরা কি জানি নাকি জানি না দ্বিতীয় গ্রহ মানে দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ কত দূরত্বে আছে? দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ কত দূরত্বে আছে আমরা কি এটা কি জানি নাকি জানি না? এটা কি জানি নাকি জানি না? চ্যাট বক্সে জানায় দাও। আমরা কিন্তু কি জানি না, তো আমরা বের করি। আমরা একদম একটা কাজ করি, আমরা এখানে একটা চালাকি করব। কি চালাকি? দেখো আমরা সরাসরি ধরে নেই যে কেন্দ্র হতে আমাদের এই দ্বিতীয় কৃত্রিম উপগ্রহের দূরত্ব কত? A2। সরাসরি ধরে নিছি, মানে এখানে আসলে এই A1টা কি, যে A1 বা A2 এরা কি আসলে কি মিন করছে? আর এইচ নাকি R+H? আমাকে একটু জানা দাও চ্যাট বক্সে যে এই A1 A2 যে আমি লিখেছি এরা কি মিন করছে? শুধু এইচ নাকি R+H? এরা আসলে R+H মিন করছে যে তামা, রনক, আলামিন সবাই হচ্ছে ঠিক আনসার দিচ্ছে আর কি। এরা আসলে মিন করছে কি? R+H মিন করছে। ঠিক আছে, আচ্ছা, তো এবার চলো আমরা দেখি সূত্র কি ছিল। T² সমানুপাতিক A কিউব। তো বুঝতেই পারছো এখানে
T1 বাই T2 সমান সমান দেখা যাবে কি A1 কিউব বাই A2 কিউব। এখন এখানে ভ্যালুগুলো বসাবো। এখানে হচ্ছে 1 স্কোয়ার বাই 8 স্কোয়ার, এখানে আসবে হচ্ছে 10^4 কিউব বাই A2 কিউব। তো এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে হচ্ছে আমি আসলে এখান থেকে এই A2 এর মান পাবো কত, 40,000 মিটার। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা বেগ গুলা বের করে ফেলি। বেগ বের করবো কেমনে? V1 প্রথমে বের করবো, সূত্র ছিল কি gm বাই r প্লাস h। ঠিক আছে, এটা একটা সূত্র ছিল। আরেকটা সূত্র আমরা কি লিখেছিলাম অনেকে ভুলে গেছি, তো দেখে নেই। এই যে দেখো আরেকটি সূত্র আমি লিখেছিলাম যে এই যে দেখো টুয়াইস পাই আর প্লাস এইচ বাই টি, এরকম একটা সূত্র আমি লিখেছিলাম। ঠিক আছে, টুয়াইস পাই আর প্লাস এইচ বাই টি এরকম লিখেছিলাম। তো বুঝতেই পারছো যে আমাদের তোমরাই বলছিলা যে এই এ গুলো আসলে মিন করে কি, এই এ দূরত্ব গুলো আসলে মিন করে সরাসরি আর প্লাস এইচ মিন করে, তোমরাই বলছিলে, আমি বলি নাই কিন্তু। তো তার মানে V1 যখন নিব তখন আসলে কত নিব, টুয়াইস পাই A1 বাই T1। ঠিক আছে, এখন তুমি দেখো আমরা কিন্তু এখানে যেটা করব, ঠিক আছে আমরা এখন যেটা করব যে A1 এর মান হচ্ছে আমরা জানি, T1 এর মান কিন্তু আমরা এখানেও জানি কত 1। তো এখান থেকে দেখো আমরা এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুর মান হবে কত, 20,000 পাই। একক কি, মিটার পার আওয়ার। আমরা দেখো এখানে ঘন্টায় রেখেছি তাই আমরা মিটার পার আওয়ার লিখে রাখলাম। এবার সিমিলারলি তোমরা অবশ্যই ভিডিও বের করতে পারবা, ভিডিও বের করতে পারবা। কি হবে, টুয়াইস পাই A2 বাই T2 এরকম হবে। আওয়ারকে সেকেন্ডে তুমি চাইলে নিতে পারো, আওয়ারকে সেকেন্ডে তুমি চাইলে নিতে পারো, না নিলেও সমস্যা নেই। হিসাব করে দেখো 10,000 পাই মিটার পার আওয়ার নিবা। এখন আমাদের কাছে জানতে চেয়েছিল যে আমাদের কেন হচ্ছে মাইনাস করলাম, কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ বের করতে বললে, একজনের সাপেক্ষে আরেকজন আপেক্ষিক বেগ বের করতে বললে তোমাকে অবশ্যই যার সাপেক্ষে বের করতে হবে তাকে মাইনাস করতে হবে। আমরা এখানে 2 নাম্বারের সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করেছি, 2 এর সাপেক্ষে 1 এর আপেক্ষিক বেগ বের করেছি। তো 2 এর সাপেক্ষে 1 এর আপেক্ষিক বেগ বের করতে গেলে আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। তার মানে তোমরা এখানে VR সমান সমান কি লিখতে পারবো, V1 মাইনাস V2। তো বিয়োগ করে দাও, 10,000 পাই মিটার পার আওয়ার আসবে। ঠিক আছে, আচ্ছা মাসুম বলছে ভাইয়া সরাসরি মাইনাস কেন, ভেক্টর দিয়ে বুঝবো কিভাবে? ভেক্টর দিয়ে তো ভাইয়া ভেক্টর ক্লাসে বোঝানো হয়েছে। তো তুমি যদি ওখানে আপেক্ষিক বেগের ঝামেলা থাকে তুমি অবশ্যই ভেক্টরের লেকচারটা আরেকবার দেখে নিবা। ঠিক আছে, না এই ইফতেখার V2 মাইনাস V1 করলে কোনো সমস্যা নেই, সিম্পলি একটা মাইনাস আসবে, কোনো ঝামেলা নেই। ওকে ফাইন, তো আমাদের হচ্ছে মোটামুটি ভাবে আমাদের কিন্তু অঙ্কগুলো শেষ। আমরা কিন্তু একদম আমাদের স্লাইডের একদম শেষ প্রান্তে চলে আসছি। তো দেখতেই পাচ্ছ না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে। ঠিক আছে, তো তোমরা যদি বুঝে বুঝে সূত্রগুলো মুখস্থ করতে চাও অবশ্যই বই থেকে প্রমাণগুলো দেখে নিবে নিজ দায়িত্বে। ঠিক আছে, অ্যাডমিশনে আসে না। তো এবার চলো তোমরা ইভালুয়েশনটা দিয়ে দাও। তো আমরা হচ্ছে আজকের মতো এখানে বিদায় নেই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। অঙ্কুর কিছু বলবা নাকি? না ঠিক আছে। আসসালামু আলাইকুম স্টুডেন্ট ভাইরা, তোমাদের আগামীকাল সকাল 8টায় যারা গণিত নিছো গণিতের ক্লাস, আর আর্কিটেকচারের ক্লাস হচ্ছে বিকাল 3টায়। আর আগামীকাল তো উইকলি এক্সাম আছে তোমাদের, উইকলি এক্সামের
সলভ ক্লাস হচ্ছে সন্ধ্যা 8:30টায়। আর কারো কোনো কোশ্চেন থাকলে উদ্ভাস রেডিট চ্যাট বক্সে লিখতে পারো। না, আর্কিটেকচার ভাইয়া যারা অ্যাড করছে তারা ক্লাস করতে পারবা 3টায় আগামীকাল। বইয়ের ব্যাপারটা ভাইয়া যার যার নিয়ারেস্ট ব্রাঞ্চে যোগাযোগ করে বইটা নিয়ে নিও। বইয়ের ব্যাপারটা ভাইয়া তুমি ব্রাঞ্চে যোগাযোগ করে বইটা নিয়ে নিও, জিকে বই। ভর্তির ব্যাপারটাও তুমি ব্রাঞ্চে যোগাযোগ করে নিও। আবির লেখছো নতুন করে ভর্তি হবে, এটা ব্রাঞ্চে যোগাযোগ করো। আর তোমাদের যে মেরিট লিস্টটা দেওয়া হয় এটা তোমার অল স্টুডেন্ট মিলেই মেরিট লিস্টটা দেওয়া হয়, সেন্ট্রাল ওয়াইজ। ঠিক আছে, তাহলে আগামীকাল যার যার বেস্ট টাইমে ক্লাস করো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। বইয়ের ব্যাপারটা ভাইয়া তুমি ব্রাঞ্চে ফোন দিয়ে বইটা নিয়ে নিও। সাইফ বলছো বইয়ের ব্যাপারে ব্রাঞ্চ থেকে আগে নিছি, ওটা ব্রাঞ্চে ফোন দিও ভাইয়া। যারা মেডিকেল শর্ট কোর্সটা নিছো তারা জিকে বই পাবা, সমস্যা নাই। জিকে ই পাবা, জিকে না জিকে ই, এই বইটা পাবা। শুধু জিকে পাবা না, জিকে ই এই বইটা পাবা যারা মেডিকেল শর্ট কোর্সটা নিছো। হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবে ভাইয়া। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।